বিশাল প্রভাব প্রতিপত্তির মালিক বনে যান সাভারে। যুবলীগের রাজনীতিতে জড়িয়ে আধিপত্য বিস্তার করেন পুরো সাভার এলাকায়। দেশজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন রানা প্লাজা ধসের ঘটনায়, কারণ এই অভিশপ্ত ভবনটির মালিক তিনি। তেল বিক্রেতা আব্দুল খালেক ৩০ বছর আগে সাভারে উড়ে আসেন মানিকগঞ্জের সিঙ্গার থেকে। কলু খালেক নামে পরিচিত এই খালেকেরই ছেলে সোহেল রানা। গাড়ি চালকের মাধ্যমে সাভার কলেজের ভিপি হেলাল উদ্দিনের সাথে সখ্যতা গড়ে তোলেন ৯৪ সালে। অল্প দিনেই ভিপির আস্থাভাজন হয়ে ওঠেন সোহেল। ধীরে ধীরে রাজনীতির নামে গড়তে থাকেন নিজের অর্থনৈতিক ক্যারিয়ার। এক পর্যায়ে রানার গড়ে তোলা সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রণে নেয় সাভার পৌর এলাকার ঠিকাদারির বড় অংশ। পরবর্তীতে এই বাহিনীর সহায়তায় নিজেই গড়ে তোলেন ব্যবসা বাণিজ্য। অল্প বয়সেই সাভারে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সোহেল রানা। দ্রুতই নজরে পড়েন স্থানীয় প্রভাবশালীদের, জায়গা করে নেন স্থানীয় যুবলীগের রাজনীতিতে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ধূর্ত লোকটিকে। রাজনৈতিক প্রভাবে টেন্ডার বাণিজ্য, খাস জমি দখল সহ নানা পন্থায় নিয়ন্ত্রণে আনেন অর্থ আর সম্পদ। ২০০৭ সালে সাভার বাজারের প্রাণকেন্দ্রে গড়ে তোলেন বিশাল আকারের রানা প্লাজা। অভিযোগ ওঠে মঙ্গলবার ভবনে ফাটল দেখা দেওয়ার পর শ্রমিক কর্মচারীদের মাঝে আতঙ্ক দেখা দিলেও বিষয়টিকে আমলেই নেননি লোভী রানা। পরিণতিতে ঘটে গেল দেশের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমিন বাবু, চ্যানেল 24। একজনকে রাতে ভারী যন্ত্রপাতি ব্যবহারের আগে দীর্ঘক্ষণ সাধারণ পদ্ধতিতে উদ্ধার অভিযান চালিয়ে যান উদ্ধারকর্মীরা। একদিকে জীবিত মানুষের সন্ধান, অন্যদিকে ক্রমেই বেড়ে চলা লাশের মিছিল। এমন আশা আর বেদনায় চলে পঞ্চম দিনের উদ্ধার অভিযান। প্রচলিত সব হিসাব উল্টে ১০০ ঘন্টা পরও উদ্ধার করা হয় জীবিত মানুষ। রানা প্লাজার মৃত্যুকূপ থেকে তখনও মিলছিল জীবনের ইঙ্গিত। তবে গতানুগতিক পদ্ধতিতে জীবিতদের উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়ায় শেষ পর্যন্ত অভিযানে ভারী যন্ত্রের ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়। এর আগে জীবিত মানুষের খোঁজে বিশেষ ক্যামেরাও ব্যবহার করে উদ্ধারকারী দল। তবে সেসব চেষ্টা অনেকটা অকেজো হয়ে পড়ায় দ্বিতীয় পর্যায়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। স্পন্দন এই মুহূর্তে উদ্ধার কর্মীরা আর পাচ্ছেন না, হয়তোবা তারাও আর আওয়াজ দিতে পারছে না। তাই এই অভিযানটা আমি বলেছি অপারেশনটা এভাবেই করা হবে এবং উপর থেকে পায়ে হেঁটে ক্রলিং করে একটা লোক নিচে যেতে যে সময় লাগবে, ওই মেশিনটা সরাসরি ওই স্থানে পৌঁছে যাচ্ছে। পৌঁছার পরে ওই ব্যক্তি ওখান থেকে নেমে ভিকটিম থাকলে তাকে উদ্ধার করে এখানে বসিয়ে আবার অক্সিজেন দিয়ে নিয়ে আসছে। সুতরাং আমি মনে করি এবং আমাদের সাথে যারা দক্ষ প্রকৌশলী আছেন তাদের বিশ্বাস যে পদ্ধতি পূর্বতন পদ্ধতির চাইতে দ্রুততম হবে। সকাল থেকেই শুরু হয় ভারী যন্ত্র ব্যবহারের প্রক্রিয়া। এর অংশ হিসেবে হাইড্রোলিক ক্রেন, ডোজার ও লোডারের মতো ভারী সরঞ্জাম নিয়ে আসা হয় ভবনের সামনের অংশে। রাতে অভিযান চালানোর জন্য বিশেষ আলোরও ব্যবস্থা করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে সরিয়ে নেওয়া হয় সাধারণ উদ্ধারকর্মীদের। এর আগে দিনভর ছোটখাটো যন্ত্রপাতি, হাতুড়ি, শাবল দিয়েই চলে উদ্ধার অভিযান। জীবিত মানুষের পাশাপাশি বের করে আনা হয়েছে অনেক মৃতদেহ। তপন মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।